পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভাঙর নামটা শুনলেই অনেক সমীকরণ মাথায় আসে, কিন্তু এটা শুধু একটা বিধানসভা কেন্দ্রের নাম না, এটা আসলে একটা গোটা রাজনৈতিক গল্পের প্রতিচ্ছবি। আজকের এই বিশ্লেষণে আমরা ভোটের সাধারণ হিসেব নিকেশের বাইরে যাব। আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কোন কারণগুলোতে এখানকার মানুষের রায় মানে জনমত এত নাটকীয়ভাবে পাল্টে গেল। চলুন সবার আগে এই অঞ্চলের মাটিটাকে একটু চিনে নিই। ভাঙার মানে দক্ষিণবঙ্গের নিচু বদ্বীপ এলাকা, মানে বন্যা এখানকার মানুষের জীবনের একটা রোজকার সঙ্গী। আর অর্থনীতি সেটা প্রায় পুরোটাই দাঁড়িয়ে আছে ধান চাষের ওপর। তাই বুঝতেই পারছেন, এখানকার মানুষের জীবন, তাদের জীবিকা আর তাদের রাজনীতি সব কিছুই এই মাটির সঙ্গেই বাঁধা। এখানকার সামাজিক গঠনও বেশ ইন্টারেস্টিং। মোট জনসংখ্যার প্রায় ৭০% মুসলিম, বাকি যে ৩০% হিন্দু আছেন তাদের মধ্যে একটা বেশ বড় অংশ, প্রায় ২০%, তারা হলেন মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মতো তফসিলি জাতিভুক্ত দলিত। বলাই বাহুল্য, এই অঞ্চলের রাজনীতিতে তাদের একটা নির্ণায়ক ভূমিকা আছে। এই যে জনসংখ্যার বিন্যাস, এটাই কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণের আসল চাবিকাঠি। বেশ, এবার আমরা এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে ঢুকছি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঠিক কী এমন ঘটল যা এখানকার গোটা রাজনৈতিক ছবিটাকেই নাড়িয়ে দিল? বিশ্বাস করুন, এটা শুধু একটা ভোটের হারজিতের ব্যাপার ছিল না, এটা ছিল একটা আস্ত রাজনৈতিক ভূমিকম্প। চলুন সংখ্যাগুলো একবার ভালো করে দেখি। এই চারটা দেখলেই বোঝা যাচ্ছে যে পরিবর্তনটা কতখানি বড় ছিল। ২০২১-এ শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এক ঝটকায় প্রায় ১৫% কমে গেল, মানে প্রায় ১৯,০০০ ভোট তারা হারাল। এটা শুধু একটা পরাজয়ই ছিল না, এটা ছিল প্রতিষ্ঠান বা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মানুষের একটা খুব জোরালো বার্তা। আর ঠিক একই সময়ে আরও একটা বড় পরিবর্তন ঘটছিল। বিজেপির ভোট শেয়ার, যেটা আগে ছিল মাত্র ৪.৬%, সেটা এক লাফে বেড়ে প্রায় ১৬% পৌঁছে গেল। এর সোজা মানে হল ভাঙড়ের লড়াই আর আগের মতো দ্বিমুখী রইল না। একটা তৃতীয় শক্তি এখানে নিজেদের উপস্থিতি খুব জোরালোভাবে জানান দিয়ে গেল, যা ভবিষ্যতের রাজনীতিকে আরও অনেক বেশি জটিল করে তুলল। এই নির্বাচনের মূল দুই প্রতিযোগী কে ছিলেন? একদিকে আইএসএফের একজন তরুণ প্রভাবশালী স্থানীয় নেতা, যদিও তার বিরুদ্ধে কিছু আইনি বিতর্কও ছিল, আর অন্যদিকে ছিলেন শাসক দলের একজন প্রতিষ্ঠিত প্রার্থী, যিনি প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকম্বেন্সির মুখোমুখি হয়েছিলেন। লড়াইটা আসলে ছিল একজন নবাগতের উত্থান আর প্রতিষ্ঠানকে নিয়ে মানুষের মনে জমে থাকা অসন্তোষের একটা সরাসরি সংঘাত। এখন আমরা আরও গভীরে যাব, বোঝার চেষ্টা করব এই রাজনৈতিক পরিবর্তনের পেছনের আসল কারণগুলো কী ছিল। মানুষের মনে যে ক্ষোভ জমেছিল তার উৎসটা ঠিক কোথায়? আমরা একে ৫টা প্রধান ফাটল বা ফল্ট লাইন হিসেবে চিহ্নিত করেছি। কারণ দেখুন, গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের মর্যাদা আর তাদের মতামত প্রকাশের অধিকারটাই আসল, আর সেই মতামতের উৎসটা বোঝা খুব জরুরি। এই ৫টা ফাটল হল, প্রথমত, একেবারে তৃণমূল স্তরে কাটমানি বা তোলাবাজি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জমে থাকা তীব্র ক্ষোভ। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা শিক্ষিত তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে। তৃতীয়ত, ভোট পরবর্তী হিংসার যে স্মৃতি, তা মানুষের মনে একটা নিরাপত্তার অভাব তৈরি করেছে। চতুর্থত, অনুপ্রবেশ আর সিএএ নিয়ে যে সামাজিক আবেগ তৈরি হয়েছিল। আর পঞ্চমত, বেড়ে চলা বেকারত্ব, যা যুব সমাজের মধ্যে হতাশা আর অসন্তোষের জন্ম দিয়েছে। দুর্নীতি বিষয়টা ঠিক কতটা গভীরে পৌঁছেছিল তা এই একটা উদাহরণ থেকেই পরিষ্কার হয়ে যায়। ভাবুন, বন্যার ত্রাণের মতো জরুরি সাহায্য নিয়েও মানুষের অভিযোগ ছিল যে সেই টাকা তাদের কাছে পৌঁছানোর আগেই মাঝপথে উধাও হয়ে যাচ্ছে। এই ধরনের ছোট ছোট ঘটনাই কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার আগুনে ঘি ঢেলেছিল। কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা ছিল সাংগঠনিক দুর্বলতা। স্থানীয় স্তরে শাসক দলের কর্মীদের সক্ষমতার স্কোর যদি আমরা দেখি, সেটা ছিল ৫-এর মধ্যে মাত্র ১। এর মানে কি? এর মানে হল মানুষের এই বিপুল ক্ষোভ সামাল দেওয়ার মতো বা তাদের কথা শোনার মতো কোনো মজবুত সংগঠন মাটিতে ছিলই না। একটা বিরাট সাংগঠনিক শূন্যতা তৈরি হয়ে গিয়েছিল। বেশ, সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল। এবার চলুন চোখ ফেরানো যাক সম্ভাব্য সমাধানের দিকে। এই রকম একটা জটিল রাজনৈতিক পরিস্থিতিতে একজন প্রতিদ্বন্দ্বী ঠিক কিভাবে এগোতে পারেন?
এর জন্য দরকার একটা খুব সুচিন্তিত কৌশলগত কাঠামো, যাকে আমরা বলছি চতুর্মুখী মতবাদ। এই চতুর্মুখী মতবাদে 4টে স্তম্ভ আছে। প্রথমটা হল শিব, মানে আগ্রাসন, দুর্নীতি আর হিংসার মতো বিষয়গুলো সাহসের সামনে তুলে ধরা। দ্বিতীয়টা বিষ্ণু, মানে স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা আর কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলোর মাধ্যমে উন্নয়নের বার্তা দেওয়া। তৃতীয়টা ব্রহ্মা, মানে উদ্ভাবন, প্রযুক্তির সাহায্য নিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা। আর চতুর্থটা হল দুর্গা, অর্থাৎ সুরক্ষা, নারী নিরাপত্তা এবং সামাজিক পরিচয়ের বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া। এখন আমরা এই বিশ্লেষণের সবচেয়ে গঠনমূলক অংশে চলে এসেছি। শুধু রাজনৈতিক কৌশল দিয়ে তো হবে না, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে একটা বাস্তবসম্মত তথ্যভিত্তিক পরিকল্পনা দরকার। চলুন এবার প্রতিশ্রুতির জগৎ থেকে বেরিয়ে কিছু নক্কর প্রকল্পের দিকে নজর দেওয়া যাক। প্রথম প্রকল্পটা হলো একটা অল ওয়েদার রাস্তা, যা ভাঙড়কে সরাসরি কলকাতার সাথে জুড়বে। এর জন্য আনুমানিক খরচ ৩০ কোটি টাকা। ভাবুন, এই রাস্তাটা তৈরি হলে যাতায়াতের সময় প্রায় ১ ঘণ্টা কমে যাবে। ব্যবসা বাণিজ্য হোক বা জরুরি পরিষেবা, দুটোর ক্ষেত্রেই এটা একটা বিরাট পরিবর্তন আনবে। দ্বিতীয় প্রকল্পটা এখানকার মানুষের জীবনের একটা প্রধান সমস্যা, অর্থাৎ বন্যা, তার সমাধানের জন্য একটা নতুন নদী বাঁধ তৈরি করে প্রায় ৫০০ হেক্টর চাষের জমিকে বর্ষার প্রকোপ থেকে বাঁচানো সম্ভব। এর ফলে কৃষকদের আয় সুরক্ষিত হবে আর অর্থনীতিতে একটা স্থিতিশীলতা আসবে। আর এটাই তো সুশাসন, যেখানে মানুষের তথ্য সুরক্ষিত রেখে তাদের সম্মতি নিয়েই উন্নয়নের পরিষেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। আর তৃতীয় প্রকল্পটা সরাসরি বেকারত্বের সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি, একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব, যেখানে প্রায় ২০০টা নতুন স্থানীয় কাজের সুযোগ তৈরি হবে। এটা ধানভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে একটা নতুন দিশা দেখাবে আর তরুণদের নিজের এলাকাতেই ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দেবে। আমাদের আজকের বিশ্লেষণের শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন নির্বাচনে জেতার আসল পুরস্কার হলো মানুষের আস্থা, তখন ডেটা বা তথ্যভিত্তিক কৌশল কি সত্যিই সুশাসনের দিকে এগিয়ে যাওয়ার একটা মজবুত সেতু তৈরি করতে পারে? এর উত্তর অবশ্য ভবিষ্যতই দেবে। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।